ছোটবেলায় পড়েছি যে কোনো বাংলা বাক্যের দুটো অংশ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। তবে ভোটের সময় যেসব বাক্য এদিক ওদিক ওড়াউড়ি করে তাতে আরেকটা অতিরিক্ত অংশ থাকে, সেটা হলো রাজনীতি। তা সে বাক্য জনসভারই হোক কিংবা স্টিং অপারেশনে, ঠিক এটাই দেখা গেল আজ দিনভর। তাই নিয়েই আজ প্রথম প্রশ্ন। মুসলিম ভোগ ভাগ করতে 1000 কোটি টাকা লাগবে, যত দ্রুত সম্ভব 200 কোটি টাকা দিয়ে দিন। তৃণমূলের প্রকাশিত স্টিং ভিডিওয় বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। বিজেপি হুমায়ুন যোগের তদন্ত দাবি তৃণমূলের। এআই ভিডিও পাল্টা বলছেন হুমায়ুন কবির। ভোটে কি আদৌ প্রভাব ফেলবে এই স্টিং ভিডিও? দ্বিতীয় প্রশ্ন। আলোচনায় যুক্ত পিএমও থেকে বিজেপির 2 মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের প্রকাশিত ভিডিওয় হুমায়ুনের মুখে একাধিক চাঞ্চল্যকর দাবি। বানিয়েছে আইপ্যাক, তদন্ত করুক সিবিআই, বললেন শুভেন্দু অধিকারী। দোষারোপ তো চলছে, কিন্তু সত্যি কি কখনো সামনে আসবে? আজ তৃতীয় প্রশ্ন থাকবে, বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে মদতদাতাদেরও জেরে ভরব। তৈরি হবে তদন্ত কমিশন, প্রচারে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী। আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আক্রমণে মুখ্যমন্ত্রী। কিন্তু সীমান্তে বিএসএফ যদি তার কাজটা ঠিকঠাক করত, তাহলে কি আদৌ কমিশনের প্রয়োজন হতো? চতুর্থ প্রশ্ন। অভয়ার মায়ের মনোনয়নের দিন প্রচারে আরজি করকে ইস্যু করলেন প্রধানমন্ত্রী। মা বাবা ঘটনাস্থলে গেলে রাজ্যের আপত্তি কেন? দোষী সঞ্জয় রায় সহ যে কোনো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, আজ বলল কলকাতা হাইকোর্ট। নতুন করে কি খুলতে চলেছে এই আরজি কর ফাইলস? পঞ্চম প্রশ্ন। ক্ষমতা এলে সব কিছুর হিসেব হবে, কার্যকর হবে 7ম পে কমিশন, আশ্বাস প্রধানমন্ত্রী। সরকারি কর্মীদের 25% বকেয়া দিয়ে দিয়েছি, পাবেন শিক্ষকরাও, বললেন মুখ্যমন্ত্রী। ন্যায্য পাওনার প্রশ্নে এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনাররা শেষমেশ কোন দিকে ভোট দেবে? তবে শুরুতেই দেখাবো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই রাজ্য রাজনীতিতে আজ ঝড় তুলল তৃণমূলের প্রকাশিত স্টিং ভিডিও। इन्होंने बंगाल को लूटा है, सबका हिसाब होगा, सबका हिसाब होगा। আমি বলি তুমি ঘেচু করবে, বাংলা দখল করবে, বাংলা বিরোধী। ঝোড়ো প্রচার। কেউ একদিনে 3টে সভা করলেন, তো কেউ একদিনে 4টি সভা, তার সঙ্গে রোড শো। কারো লক্ষ্য প্রথমবার পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করা। তো কেউ হাই ভোল্টেজ ভোটে জিতে 4র্থবারের জন্য নবান্নে প্রবেশ করতে চান। मैं आपको विश्वास दिलाता हूं, 4 मई के बाद निर्मम सरकार जाएगी, निर्मम सरकार जाएगी। বিজেপিকে করতে হবে একেবারে শূন্য, আর তৃণমূলকে করতে হবে একেবারে পূর্ণ। কার্যত মরণ বাঁচন লড়াই। 1 কেন্দ্র থেকে 294টা কেন্দ্র, একটাও বাদ নয়, লড়াই সর্বত্র। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনে 2 হেভিওয়েটের পরপর সভা, পদযাত্রা। ये परिवर्तन की आंधी है। মনে রাখবেন, বদলা হবে ভোটের দিনে। এক একটা সভা থেকে যেন শব্দের বোমাগুলির লড়াই। मेड इन इंडिया हथियार दुनिया भर में एक्सपोर्ट हो रहे हैं। यहां क्या हो रहा है? टीएमसी की दुर्नीति देखिए। यहां फैक्ट्रियां क्या करती है? कच्चे बम बनाती है, कच्चे बम। गली मोहल्ले में कच्चे बम की फैक्ट्रियां चलाई है। তোমরা ছদ্মবেশী শয়তান, তোমরা অত্যাচারী, তোমরা স্বৈরাচারী, তোমরা দুরাচারী। এরই মধ্যে ভোটমুখী রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলল তৃণমূলের প্রকাশিত এই স্টিং ভিডিও, যেখানে 1000 কোটির ডিলের মতো বিস্ফোরক দাবি করতে শোনা গেল হুমায়ুন কবিরকে। मैं जो 1000
करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी, आराम करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा देंगे। সব মিলিয়ে রাজনীতিতে উথাল পাথাল। এবিপি আনন্দ। সময় ভালো যাচ্ছে বোঝাতে বাংলায় বলা হয় বৃহস্পতি তুঙ্গে। দেখুন, বলাই যায় আজ বৃহস্পতিবারে একেবারে তুঙ্গে ছিল বঙ্গ রাজনীতির বৃহস্পতি। কারণ হলদিয়া, আসানসোল আর সিউড়ির সভা থেকে তৃণমূলকে দুর্নীতি, কোট আনকোট চিটিংবাজি, সিন্ডিকেট রাজ, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে 6 গ্যারান্টির কথা যখন মোদী ঘোষণা করছেন, তখন উত্তর 24 পরগনার 5টা কর্মসূচি থেকে পাল্টা তার জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় একই সঙ্গে। আর এদিনই আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর একটা স্টিং ভিডিও সামনে এনেছে তৃণমূল। সেখানে 1000 কোটি টাকা চাইতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে। অবশ্য 19 মিনিট 1 সেকেন্ডের এই ভিডিও এআই দিয়ে তৈরি করা জাল ভিডিও বলে মামলার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। তবে আজ আমার প্রথম বক্তা যেহেতু তৃণমূলের মুখপাত্র, তাই উল্টো দিক থেকেই আসব। নরেন্দ্র মোদী আজ একটা নতুন কথা বললেন। ঠিক কি বললেন একবার দেখেন। बंगाल की माटी पर घुसपैठियों का कब्जा बहुत ही खतरनाक स्तर पर पहुंच रहा है। बंगाल के लोगों से एक वायदा करता हूं, बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, उसकी पहचान की जाएगी। घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। অর্থাৎ শুধুমাত্র বিজেপির চেনা স্লোগান অনুপ্রবেশকারীদের তাড়াবো নয়, আজ নরেন্দ্র মোদী বলছেন অনুপ্রবেশকারীদের যারা এ রাজ্যে ঢুকিয়েছে কমিশন তৈরি করে তাদের জেলে ঢোকাবো। দেখুন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 1.5 ডজন কমিশন তৈরি হয়েছিল বটে, কিন্তু তাদের রিপোর্ট অবশ্য কোনোদিন প্রকাশ্যে আসেনি। তবে এখনও তো ভোটই হলো না। তার মধ্যে 2 সপ্তাহ আগে ভোটের বিজেপি জানিয়ে দিল অনুপ্রবেশ নিয়ে কমিশন হবে তারা ক্ষমতায় এলে। এবার প্রদীপ্ত কি বলছে শুনুন। দাদা, মোদিজির বক্তব্য দিয়ে শুরু করলে আর আমার বলার আগে অবধি মোদিজির বক্তব্যের আর একটা পোর্শন শোনালে সেখানে অনুপ্রবেশ নিয়ে নতুন কথা বললেন। আমি এরকম একটা নতুন কথা শুনেছিলাম, বলো বলো ঝুট বলো, বারবার বলো, জিতনা বলো উতনা বলো, ঝুট বলতে যাও। মোদিজির কথা মোদিজি বলেছিলেন। তারপর মোদিজি বলেছিলেন, भाइयों और बहनों मुझे सिर्फ 60 दिन दीजिए, 60 दिन के बाद 30 दिसंबर तक अगर मुझसे कोई भूल चूक हो गई तो चौराहे में खड़ा करके देशवासी मुझे जो सजा देगा वो मैं मान लूंगा। হঠাৎ করে দেখলাম 99% বেশি কথা আমি কি বললাম, মোদিজিকে ভুলভাল বলছে। মোদিজিকে ভুলভাল বলছেন, একই অবস্থা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি দেখলাম 99% ব্ল্যাক মানি ফিরে এলো। এবার সেই ব্ল্যাক মানি নিয়ে আমার কি কথা শুনেছিলাম, ব্ল্যাক মানি এমন একটা জায়গায় যাবে, মানে আমরা শেষ করে দিয়েছি যে ব্ল্যাক মানিতে আমার দেশে সন্ত্রাস শেষ হয়ে গেল। এমন সন্ত্রাস শেষ হয়ে গেল, ইদানিং আমার দেশে দিল্লিতে কতজন মারা গেল, ইদানিং আমার দেশে 28 জন মারা গেল। ঠিক যেমন তুমি তৃণমূলের পরের পর ইস্তেহারগুলো ভোটে দেখলে দেখবে দুর্নীতিকে তৃণমূল নাকি 2011 থেকে শেষ করে দিচ্ছে, আর একটার পর একটা দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে। ঠিক যেমন দিল্লিতে তেমন বাংলায় আমরা সেই দুর্নীতির অভিযোগের সঙ্গে সিবিআই আমাদের আজ অবধি বলেনি যে আমরা সহযোগিতা করিনি তদন্ত করতে, এবং তদন্তে যা যা বেরিয়েছে আমরা সেটা সহযোগিতা বলো না, সিবিআই আটকাতে আমাদের পরের টাকায় কত কোটি টাকায় তোমরা কতবার কোর্টে গেছিলো এটা বলো। সায়ন্তন, আপনার সময় বলবেন এই ফরম্যাটে, অন্য সময় বলবেন না, একটু ক্যামেরায় থাকতে হবে। এখন মুশকিল হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, যে ঠিক এই একই ভাবে যেমন ভাগ মুকুল ভাগ হয়েছিল,
সেই শুভেন্দু অধিকারীকে চোর কারা বলেছিল? শান্তন দ্বারা বলেছিল। আজকে শান্তনদা বসে এখানে লড়াই করছে, মাঝে মাঝে পটপট করে জ্বলে উঠছে টিউবলাইটের মতন, কিন্তু ওখানে গিয়ে শান্তনদার নেতারা ভবানীপুর দৌড়াচ্ছে, নন্দীগ্রাম দৌড়াচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। তোমরা স্টিং অপারেশন বললেই নারদাটা মনে পড়ে না? না আরো অনেক কিছু মনে পড়ে, এক এক করে বলছি। নারায়ণ রানের কথা মনে পড়ে, মনে পড়ে রেড্ডি ব্রাদার্স এর কথা, মনে করে হিমন্ত বিশ্ব শর্মার কথা। এগুলো কাদের কথা? আমাদের নয়। আমাদের মূল বক্তব্য সোজা সাপটা, যে ভাই তোমরা কিছু মানুষকে স্টুজ বানিয়ে এখানে দাঁড় করিয়ে দিচ্ছ। আমরা আমাদের ইস্তেহারে যেমন লক্ষ্মীর ভান্ডারের কথা বলি, আমরা আমাদের সবুজ সাথীর কথা বলি, আমরা আমাদের সমস্ত যা যা প্রকল্প মানুষের জন্য করার আমরা বলেছি। দুর্নীতি হটানোর কথা বলো, যেটা কোনোদিন দায় আমরা পরিষ্কারভাবে পার্থ চ্যাটার্জির যা ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার বলে দিয়েছি, পরিষ্কার। এবং তারপরে অধ্যাপক ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী হয়েছে, আমি শেষ করি, অধ্যাপক ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেন। শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে সেটা ভারতবর্ষে একটা ইউনিক, সেটা যে কেউ বলতে পারে, যে কেউ বলতে পারে। সিসিটিভি ক্যামেরার অধীনে প্রাইমারি বোর্ডের ইন্টারভিউ চলছে, অনলাইন মার্ক সিস্টেম চলছে, এইটাও আমাদের কারেক্টিভ মেজার। আমরা কখনো ওরকম ভাবে অন্যকে দোষারোপ শুধু করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যদি কোনো ভুল হয় ভুল শোধরাবো, এবং সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মানুষের সাহায্যের জন্য যা যা করা দরকার, কিন্তু যেখানে কারেক্টিভ মেজার বললে কিন্তু কতজন জেলে যাওয়ার পর আর গ্রেফতার হওয়ার পর সেটা বললে না, আর 50 কোটি উদ্ধার হওয়ার পর সেটাও বললে না। মেলানোর চেষ্টা করো, একদিকে শুভেন্দু অধিকারীকে বসাও আর একদিকে আমাদের যে কারেক্টিভ মেজার সেটাকে বসাও, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। বিজেপি যেটা বলে আর বিজেপি যেটা করে, দুটোর মধ্যে যে হেলান ইভেন ডিফারেন্স, তার অন্যতম উদাহরণ হচ্ছে আমি শুভেন্দুর সঙ্গে কথা বলে নিয়েছি, শুভেন্দুর বিরোধিতা করব বারবার, তুমি আমাকে 1000 কোটি টাকা দাও, 200 কোটি টাকা অ্যাডভান্স দাও, প্রত্যেকটা ভোট আমি তোমার করে দেবো। এবং আমি বলবো দাদা তোমার এই শোতে আমার সঙ্গে ওনার ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছিল, তোমার খেয়াল থাকবে। আমি সেদিন বলেছিলাম যে আপনি বিজেপি স্টোজ হয়ে কথা বলছেন হুমায়ুন কবির, এবং আপনি খুব পরিষ্কারভাবে বিজেপির এই উস্কানিমূলক রাজনীতিতে, কেন বিজেপি তো অন্যান্য রাজ্যে ক্ষমতায় আছে, মনে আছে সেদিনকে এই শোতেই হচ্ছিল, অন্যান্য রাজ্যে ক্ষমতায় আছে, তাহলে তাতে কি হয়েছে? বিজেপি কি বাঘ না ভাল্লুক? এই ধরনের কিছু কথা উনি বলেছিলেন। যেটা খারাপ লাগলো দাদা, দাঁত বার করে হাসতে হাসতে বলছে মুসলমানরা খুব বোকা, খুব সহজ সরল, ওদের খুব সহজে বোকা বানানো যায়। এইটাই কি আমাদের প্রাপ্য ছিল? বেশ, আমি আসবো এবং ও যে ফ্ল্যাশব্যাকে চলে গেল সেই অনুষ্ঠানের ঠিক কি হয়েছিল, কি সংলাপ তাও দেখাবো। কিন্তু তার আগে প্রদীপ্ত বললেন যে আমায় মেলানোর কথা। আমি তো মনে করি রবীন্দ্রনাথের সেই কথা, মেলাবেন তিনি মেলাবেন, কিন্তু ভোট যত চলে আসে না কিচ্ছু মিলতে চায় না, আর ভোট হয়ে যাওয়ার পর আরও মিলতে চায় না, কারণ যে প্রতিশ্রুতিগুলো শুনেছিলাম আর যা হলো এই দুটো কিছুতেই মেলে না। যা রসিকতা ছেড়ে এখন পরের প্রতিবেদন, সেটা হচ্ছে 6টার গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করলো, পাল্টা মুখ্যমন্ত্রী তার জবাবও দিলেন। পাশাপাশি बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। জানো তো চমকে কোনো কাজ হয় না, যত তুমি ভয় দেখাবে তত তুমি ভয় পাবে। ভোটের মুখে সব দিক থেকে প্রতিশ্রুতির ফুলঝুরি, দাবি পাল্টা দাবি, জনতাকে খুশি করতে সবাই আশ্বাসের ঝুড়ি উপুর করে দিচ্ছেন। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে 6 গ্যারান্টির কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কি করবেন একেবারে ধরে ধরে বললেন নরেন্দ্র মোদী। তার 6 গ্যারান্টির মধ্যে প্রথমটি হলো ভয়ের বদলে ভরসা এবং আইনের ওপর ভরসা বাড়ানো। দ্বিতীয়ত, মানুষের সেবায় সরকারের দায়বদ্ধতা। তৃতীয়ত, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি, মহিলাদের প্রতি অপরাধ, ধর্ষণ মামলার ফাইল খোলা হবে। চতুর্থত, তৃণমূলের গুন্ডারা যাতে আইন থেকে বাঁচতে পারবে না তার ব্যবস্থা করা হবে। পঞ্চম, শরণার্থীদের সংবিধান অনুযায়ী অধিকার দেওয়ার পাশাপাশি তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের। এবং ষষ্ঠত, বিজেপি সরকার গড়লেই চালু হবে 7ম পে কমিশন।
टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा। উত্তর 24 পরগনার পলতার সভা থেকে তৃণমূল সরকার গত 5 বছরে কি করেছে এবং ফের ক্ষমতায় এলে আরো কি করবে তার খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে বলি আমাদের অঙ্গীকার, যুব লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। এটা হচ্ছে মায়েদের বোনেদের অধিকার। যুব সাথী করেছি, অনেক আছে গরিব ঘরের ছেলে মেয়ে হাতে একটা পয়সা পায় না, খাদ্য সাথী করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে অনেক জল প্রকল্প করা হয়েছে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত নলের জল যায়নি আগামী দিন তাদের সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। চৌঠা মে যে দলই ক্ষমতায় আসুক, আশা একটাই, জনতাকে দেওয়া কথা তারা নিশ্চয়ই রাখবে। বিজন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা নিয়ে কোনো বিতর্কই থাকতে পারে না যে তৃণমূল সরকারের আমলে ভয়াবহ চাকরি চুরি হয়েছে। এ রাজ্যের ইতিহাসে এই মাত্রায় দুর্নীতি কখনো হয়নি। আর এই চাকরি চুরির জন্য 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলেও গেছে। কিন্তু ভোট এসে গেছে বলে নির্বাচনী প্রতিশ্রুতির বেলুনটাকে খুব বেশি ফোলালে দুম করে ফেটে যাবে না তো? কেন বলছি, আজ এ রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী বলছেন হাজার হাজার সরকারি শূন্য পদে যথাসময়ে নিয়োগ হবে বিজেপি ক্ষমতা এলে। এ তো খুবই ভালো কথা, কিন্তু আসল কথা হলো কেন্দ্রীয় সরকারি এবং কেন্দ্র অধীনস্থ সংস্থাগুলোতে বছরের পর বছর শূন্য পদ সেই শূন্যই পড়ে থাকে কেন? মনে করুন, যখন একটা ট্রেন দুর্ঘটনা হয় আমাদের খবর করতে হয় যে গ্যাংম্যান নেই, লোকো পাইলট ঘুমিয়ে পড়েছিলেন, তার কারণ শূন্য পদের কারণে তাদের ছুটি বা যথেষ্ট বিশ্রাম দেওয়া যাচ্ছে না। 2014 আগে দেয়া সেই বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতির কথা আমি নয় আপাতত বাদই দিলাম। সুতরাং আমার পরের বক্তা সায়ন্তন বসুর কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে গত 45 বছরে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি এখন, সেখানে একটা রাজ্যে বিজেপি ক্ষমতা এলে হই হই করে সবার চাকরি হবে, সমস্ত সরকারি শূন্যপদ ভরে যাবে, কোনো শূন্যপদ খালি থাকবে না, শূন্য থাকবে না। অথচ এইটা আমি বলছি যে দেশ একরকম ছবি আর রাজ্য একরকম ছবি, বাস্তবে কি সম্ভব? মানে স্বপ্নের পোলাওতে এতটা ঘি ঢালা কি বিশ্বাসযোগ্য? ধন্যবাদ সুমনদা, আপনি যে প্রসঙ্গটা তুললেন ওটা খুব বাস্তব প্রসঙ্গ। রাজনৈতিক দল নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকের দিনে 22টা রাজ্যে ক্ষমতায় আছে। এর আগেও বিভিন্ন রাজ্যে আমরা ক্ষমতায় থেকেছি, দীর্ঘ সময় থেকেছি। কেন্দ্র সরকারে তো ক্ষমতায় আছেই, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে চাকরি চুরি করার অভিযোগ সম্ভবত এখনো পর্যন্ত কেউ সেভাবে করতে পারেনি। কোথাও ঘটনা যদি কোথাও ঘটে থাকে তার সিবিআই তদন্ত হয়েছে, এবং তখন কেন্দ্রের কংগ্রেস সরকার ছিল, তারা বিজেপিকে নিষ্কলঙ্ক করেছেন। বিজেপির কোনো মন্ত্রীকে উত্তরপ্রদেশ আর রাজস্থানে একাধিকবার প্রশ্ন ফাঁসের ঘটনা হয়েছে, সেও তো আমি বলছি তো কিছু রাজ্যে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো তো ভয়ঙ্কর অবস্থা। চাল চুরির জন্য রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার। আপনি তো শিক্ষকের চাকরি চুরির জন্য গ্রেপ্তার হয়েছে রাজ্যের মন্ত্রী বললেন। সাধারণ যে উনি বললেন না মুখ্যমন্ত্রী খাদ্য সাথী করছেন, ওই চাল চুরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। ডাল চুরির জন্য রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন, কিন্তু ছত্তিশগড়ের রমন সিং সরকারের বিরুদ্ধে এক্স্যাক্টলি চাল চুরির অভিযোগ উঠেছিল। কংগ্রেস সরকার রমন সিং সরকারের খাদ্যমন্ত্রীকে জেলে পুরতে পারেনি। কেন্দ্রের মনমোহন সিং এর সরকারের সিবিআই, ইডি, বিজেপির কোন সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগে কোনো গ্রেপ্তার করা ব্যবস্থা নিতে পারেনি। সিস্টেমে কিছু দুর্নীতি থাকতে পারে, কোনো অফিসার গ্রেপ্তার হতে পারেন, এটা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা। একজন মন্ত্রীকে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলে আটকে রেখে দেওয়া হচ্ছে, এটা মনে হয় আমাদের ভারতবর্ষে একটা এক্সেপশনাল ঘটনা, যেটা পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে ঘটেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম, খাদ্য সাথীর সঙ্গে বলছেন জল মিশনের কথা। কেন্দ্র সরকারের প্রকল্প, একটা রাজ্য সরকারের ইউনিক প্রকল্প বলুন, ভাতার কথা বলছেন। পশ্চিমবঙ্গের মানুষকে উনি শুধু ভাতা দিয়ে কিনে নেবেন এটা মনে করছেন।
এটা তো সরকারের দায়িত্ব। অ্যাচিভমেন্ট কি আছে? অ্যাচিভমেন্ট যদি মানতে হয় তাহলে অ্যাচিভমেন্ট হচ্ছে, যেমন ধরুন গুজরাটে গিফট সিটি হয়েছে, পৃথিবীর মধ্যে সব থেকে যে দ্রুতগতিতে শিল্প উন্নত করছে, যে শহর এগিয়ে চলেছে, সেই শহরগুলোর মধ্যে একটা হচ্ছে গিফট সিটি। সুরাট ওখানে উন্নতি করছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে উন্নতির শিখরে পৌঁছচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ আমি উদাহরণ দিতে চাই, পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল হাইওয়েগুলো তৈরি হয়েছে, এখান থেকে কলকাতা থেকে 8 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। কার অবদান? ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির অবদান। রায়গঞ্জ কিন্তু শহরে শান্তনদা, আপনি ডাবল ইঞ্জিন সরকারের এতগুলো উদাহরণ দিলেন, আপনি বললেন না যে পাশের প্রতিবেশী বিহার, যেখানেও বছরের পর বছর ডাবল ইঞ্জিন সরকার চলছে, হাজার হাজার পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন বিহার থেকে এখনো, আজও। এখন পশ্চিমবঙ্গে বিহার থেকে মানুষ কাজ করতে আসেন যেমন সত্য, কিন্তু তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান। আমি উদাহরণ দিতে চাই, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল সম্ভবত 2 থেকে 2.5 বছর আগে। অনেকের ডিটেলস পাওয়া গেল না, এ কারণে পাওয়া গেল না, তারা পরিযায়ী শ্রমিক, তারা জেনারেল টিকিটে, একটা জেনারেল টিকিট কেটে জেনারেল ডাব্বাতে উঠেছিলেন। একটা ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের, এই অবস্থা কোনোদিনও ছিল না। ওনার মাননীয় বক্তৃতায় শুনলাম যে উনি শূন্য পাবে, পূর্ণ হবে, এসব বলছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাথাকে নত করে দিচ্ছেন, এমন এমন শব্দ উচ্চারণ করছেন। তৃণমূল কংগ্রেস কি পাবে, বিজেপি কি পাবে, শুধু জনগণ তৈরি করবে, কিন্তু এত চুরি ছেঁচড়ামি করে, এত দুর্নীতি করে, এত অত্যাচার করে ভোটে ওনারা জিততে পারবেন না, এইটা মানুষ স্পষ্ট করেছেন। তার জন্য এখন পূর্ণকে পূর্ণ বলছেন, আর কখনো বলছেন ঘেঁচু করে দেবো, কখনো আঙ্গুল দেখাচ্ছেন। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে বডি ল্যাঙ্গুয়েজ, এটা বাংলার পক্ষে দুর্ভাগ্যজনক। না দাদা, চাকরির কথা বলছো, তোমার রোজগার মেলার কথা মনে আছে? 2022 সালে আমি 2 কোটি চাকরিও ছেড়ে দিলাম। রোজগার মেলা বলেছিল 10 লক্ষ চাকরি দেবে, 22 সাল থেকে 24 দিয়েছে তো রোজগার মেলায় চাকরি, 10 সাল চাকরি দিয়েছে। তথ্য দেখাতে বলুন, ওখানে দেখালো 79,000 চাকরি, 79,000 চাকরি। আমার ঠিক যেমন রোজগার মেলার কথাও মনে পড়ে, আমার মুশকিল হচ্ছে বেঙ্গল সামিটের কথাও মনে পড়ে। প্রতি বছর প্রতিশ্রুতির ফানুস এবং আলটিমেটলি বড় শিল্প আসে না। প্রদীপ্ত বলো, একটাই দিতে পারবে। বন্দে ভারতের যে কোম্পানিটা বানায় টিটাগড় ওয়াক অ্যান্ড হুইল, সেখানে একটা ছিল, এখন 3টে কোম্পানি হয়েছে পশ্চিমবঙ্গ বানাচ্ছে। বিড়লা ওপাস কোম্পানি পশ্চিমবঙ্গ কত বড় ম্যানুফ্যাকচার করেছে দেখা হতো, সেটা আমাদের এখানে করেছে। কলাই সিমেন্ট চিৎকার করছে, ঘ্যাঁ ঘ্যাঁ করে চিৎকার করছে। ওনার যে নেতাকে চোর বলেছিল, 3টে সিমেন্ট আছে না, জেএসডব্লিউসি স্টিল, এসব কে করেছে? আমি শেষ করব, দাদা চিৎকার করবেন না দাদা। দাদা বিজেপির কালচারটা আপনি ওরা দেখাবেন না, প্লিজ থামুন। হিন্দুস্তান কেবলস, হিন্দুস্তান কেবলস, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, বার্ন স্ট্যান্ডার্ড, ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, বার্ন জুট এন্ড এক্সপোর্ট, কার আমলে বন্ধ হয়েছে? এটা তো পশ্চিমবঙ্গের। এটাই মুশকিল, কার আমলে বন্ধ হয়েছে, কিন্তু বটম লাইন রিমেন্স যে বন্ধ হয়েছে। দেখুন, এই মুহূর্তে ওই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানার ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে, আর তার প্রভাবেই নাকি ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ একটা সম্পূর্ণ অন্য ঝড় উঠল রাজ্য রাজনীতিতে। কার্যত বিনা মেঘে বজ্রপাতের মতো আলোড়ন ফেলে দিল আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূলের প্রকাশ করা একটা স্টিং ভিডিও। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিওতে 1000 কোটি টাকা চাইতে শোনা যাচ্ছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কেন তো সেইভাবে মনে হচ্ছে ফুটেজটা দেখে। তৃণমূলের তরফে হুমায়ুন কবির এবং বিজেপির মধ্যে একটা গোপন আঁতাত আছে, এই রকম অভিযোগ করা হয়েছে বারবার। 19 মিনিট 1 সেকেন্ডের ভিডিওতে পিএমও শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও শোনা যাচ্ছে। দেখুন, হুমায়ুন কবির নিজে এই ভিডিওটাকে এআই দিয়ে তৈরি করা ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন আমাদের কাছে। আমি প্রথমে এই ভিডিওর একটা অংশ এবং হুমায়ুন কবিরের বক্তব্য একেবারে পাশাপাশি দেখাবো। দেখুন। मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका जो लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको नहीं मांगते हैं ना, तो मैं
300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जी जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। ये कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए मेरे को, साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंसली कोई 1000 কোটিটা তো আমার বাপও দেখেনি, দাদাও দেখেনি, 14 পুরুষও দেখেনি, আমিও দেখব না। আমার এই ধরনের কোনো কথা কারোর সঙ্গে আজ অব্দি হয়নি। আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, কুণালকে, ববিকে, অরূপকে, অভিষেককে, ক্ষমতা থাকলে আমি কার সঙ্গে কথা বলেছি, আপনার সাথে ধরেন আমি ভিডিওয় কথা বলছি, তাহলে আমাকে দেখাচ্ছেন, আমার বাড়ির দেখাচ্ছেন, তাহলে অপোজিটের লোকটাকে দেখান। দেখুন, আমার পরের বক্তা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তৌসিফ আহমেদ খান। কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার দেখাবো, যেহেতু প্রদীপ্ত সেই দিনের পরপর 2-3 দিন হুমায়ুন কবির ঘটনাবহুল দিন ছিল, তাকে ঘিরে এসেছিলেন। তার আগে আপনাদের বলি, তৃণমূল বলছে যে হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্যটা হচ্ছে মুসলমান ভোট ভাগ করা এবং বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা। হুমায়ুনের সমর্থকেরা বলছেন কখনো নয়। কিন্তু আমার কথা হলো, এই অনুষ্ঠানে লাইভে বসে স্বয়ং হুমায়ুন কবির বারবার বুঝিয়ে দিয়েছিলেন যে তার পার্টি করাতে যদি মুসলমান ভোট কিছুটা ভাগ হয়, বিজেপির সুবিধা হয়, তাহলে হতে পারে, তাতে তার রাজনীতি থেকে তিনি সরছেন না। আমি বলছি একেবারে এই কথা, তার পুরনো বক্তব্যের একটা অংশ। প্রদীপ্ত যেদিনের কথা বলছিল, দ্রুত একবার দেখে নিই। একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে, তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি। তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে, সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক, দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে, তার জন্য কি মুসলমানরা মরে যাবে? দেখুন, এই স্টিং ভিডিওতে আর একটা ইস্যু আছে, ইনফ্যাক্ট একাধিক ইস্যু আছে, যে বাবরি মসজিদের নামে কেন তিনি মসজিদের নামকরণ করছেন, মুসলমানদের কোন চোখে দেখেন। এইটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যা, এবং হুমায়ুন কবির পাল্টা যা বলেছেন উত্তর হিসেবে, একেবারে পাশাপাশি দেখাবো। আবার ফুটেজে যাব। ये जो मुस्लिम लोग हैं, इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ होते हैं। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था,
इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं, जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना ওই ফ্ল্যাটেই বসেছিলাম, ওটা 19শে ডিসেম্বরেরই ফ্লাইট, কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে এটা এআই করে পুরোপুরি আমাকে ফাঁসান। এসব আমাকে আমার মুখ দিয়ে এসব বলিয়ে মুসলিমদেরকে হুমায়ুন কবিরের যে ঢল নেমেছে সেটাকে না আটকাতে পেরে মুসলমানদের কাছে খারাপ করার জন্য বাবরকে আমার নাম দিয়ে বাবরের নামে বলা হচ্ছে। দেখুন, হুমায়ুন কবির যেদিন থেকে নিজের দল তৈরি করেছেন সেই দিন থেকে এই অভিযোগ তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে উঠেছে। এই স্টিং ফুটেজে এই নিয়ে এবং এই যে একাধিক নাম আসছে সেইগুলো ঠিক কি একবার নিজেরাই দেখে এবং শুনে নিন। सुरेंद्र अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। কোনো কথাই হয়নি, আমার কি দরকার তাদের সাথে দেখা করতে যাওয়ার? আমি হাইকোর্টে যাব, আমাকে মেলাইন করা, আমার জাতিকে এইভাবে জাতির প্রতি বিশ্বাসভাজন করার চেষ্টা করা, তার বিরুদ্ধে 1000 কোটি টাকা বলেছে তো, যে আমি নাকি প্রধানমন্ত্রী না, আসামের মুখ্যমন্ত্রী না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিল করেছি। আমি এদের সাথে যদি প্রমাণ না করতে পারে 2000 কোটি টাকার মামলা করব এদের বিরুদ্ধে। দেখুন, প্রকাশ্যে বলা বহু কথার সঙ্গে এই স্টিং ফুটেজ নিঃসন্দেহে মিলে যাচ্ছে এবং একাধিক অংশ হুমায়ুন কবির এই অনুষ্ঠানে যা যা বলেছিলেন তাও আপনাদের দেখাবো। কিন্তু প্রশ্ন হলো যে 1000 কোটি টাকা চাওয়ার ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে যেহেতু তৌসিফ আহমেদ খান এই স্টুডিওতে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে, তৌসিফের কাছে আসবো, তাহলে তো বিজেপির বি টিম আপনার দল, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এই স্টিং ফুটেজ নিয়ে তৌসিফ আপনার সময় শুরু এখন। দেখুন, যারা বাঙ্গালে তৃণমূল করছে না তারা সবাই বিজেপির বি টিম, এটাই তো বোঝা যাচ্ছে। সিপিএম হোক, প্রথমে যখন নির্বাচন হলো 2014 পর যেটা নির্বাচন হলো, তখন ছিল যে সিপিএমের 36% মতন ভোট শেয়ার ছিল, সেইটা ওই নির্বাচনে পুরো সরে বিজেপিতে চলে গেল। তখন বললো যে সিপিএম বি টিম, তারপরে ওআইসি এলেন, তারপরে আইএসএফ এলেন, তারপরে এখন উন্নয়ন পার্টি এলেন। তার মানে আসামে কি আমরা বলবো যে তৃণমূল সেকুলার পার্টির যখন ভোট ভাগ করছে উনিও কারোর বি টিম আছে? এইসব তর্ক এখন মানুষ বুঝে গেছে, এসব তর্ক চলবে না। একটা জিনিস যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেটা ওপেনলি বলা যাচ্ছে, যে সব পার্টি নিজের কাজের জন্যে, নিজের উন্নতির জন্যে, নিজের এলাকার জন্যে, নিজের মানুষদের কানেক্ট করে মানুষের কাজ করার জন্যে কাজ করছে। সবাই চায় যে আমি গভর্নমেন্ট ফর্ম করব, সবাই চায় যে আমি বেশি ভোট পাবো, সবাই চায়। কিন্তু এই স্টিং অপারেশন নিয়ে, এই ফুটেজটা নিয়ে আপনার কি বক্তব্য, দলের কি বক্তব্য? প্রত্যেকটা ইলেকশনে কোনো একটা ভিডিও চলে আসবে, স্টিং অপারেশন চলে আসবে, কোনো স্ক্যান্ডাল চলে আসবে। যেভাবে পুরনো ভিডিওগুলো ডিল করা হয়েছে সেভাবে এই ভিডিওটাও ডিল করা হবে। হুমায়ুন কবির বলেছেন সত্যিকারের ভিডিও নাকি জাল, হুমায়ুন কবির বলছেন। হ্যাঁ, উনি অস্বীকার করেছেন, ওটা অন রেকর্ড অস্বীকার করেছেন। আমরা এই যুগে থাকি যখন একটা ফেক ভিডিও ভেরি ইজিলি ক্রিয়েট করা যায় এআই দিয়ে বা এমনিও, তাহলে ওটা প্রমাণিত হোক। এত বড় টাকা, মানে এত লম্বা, যখন যদি দেখুন আজকের এআই এর জামানায় ফেক ভিডিও ক্রিয়েট করা যায়, এটা আমি আপনার সঙ্গে 100% একমত। কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছে, হুমায়ুন যেটা বলেন, প্রকাশ্যে বলেন, অন ক্যামেরা বলেন, এই শোতে একাধিকবার বলেছেন, তার সঙ্গে বহু জায়গা কিন্তু মিলেও যাচ্ছে। তো ওটা তো মিলিয়েই ভিডিও হবে। যেটা পাবলিক রেকর্ডে যে সেন্টেন্সটা আছে, যেই টোন ইউজ করা হয়েছে, সেই টোন, সেই সেন্টেন্স ইউজ করেই তো ভিডিওটা বানানো হবে, যেটা ওটা আরও মানে রিয়েল লাগুক। এটাই তো জিনিস। মানে এখন আমরা যেটা আমি মনে করি যে আমাদের ভোটার স্মার্ট আছে, ওরা ভাববে যে আমার এলাকাতে ক্যান্ডিডেটকে কি, যারা অলরেডি এমএলএ আছে তাদের রিপোর্ট কার্ড কি, যারা নতুন এসছে তারা কত প্রমিসিং, এটাই দেখে ফয়সলা হবে, এটাই দেখে মানুষ ভোট দেবে।
আর এরকম ভিডিও প্রত্যেকটা ইলেকশন সিজনে আসে, প্রত্যেকটা। আমাকে বলে দিন পার্টি বা বিজেপি হোক বা তৃণমূল হোক বা যে কোনো পার্টি হোক, যাদের নেতাদের এরকম ভিডিও নেই, বলে দিন। এতদিন তো আমরা দেখছি ইলেকশন হচ্ছে, এটা নিয়ে কোনো বড় ইম্প্যাক্ট হয়ে যাবে সেটা আমি মনে করি না। বড় ইম্প্যাক্ট করতে গেলে মানুষদের কাছে যেতে হবে, আর অনেস্টলি কথা বলতে হবে, কথা রাখতে হবে, মানুষদেরকে কনভিন্স করতে হবে। এই ইম্প্যাক্টের প্রশ্নে আমার সম্পূর্ণ একটা অন্য থিওরি আছে, আমি পরের বক্তার কাছে যাব। তার আগে আমি তৌসিফকে জিজ্ঞেস করছি, তৌসিফ, এআই দিয়ে যদি এত ভালো একটা ভিডিও বানানো যায় 19 মিনিট 1 সেকেন্ডের, এটা কি বাজেটের ওই নতুন ইনফ্লুয়েন্সারদের কিছু টাকা দিয়ে বানানো হচ্ছে নাকি? আমি তোমাকে, তুমি একজন আইনজীবী, তুমি দীর্ঘদিন তৃণমূলের হয়ে দারুণ দারুণ কথা বলেছো, মুসলিমদের জন্য কত উন্নয়ন করেছে, আজকে তুমি যেটা 1 মিনিটে মানে অস্বীকার করতে পারো। কিন্তু হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলো এখানে স্যারও তখন বলছিলেন যে হ্যাঁ এটা এআই করা যায়। আমি স্যারকেও বলতে চাইছি যে এরকম একটা এআই আমি নিজে খরচা দেব, আমার ব্যাপারে বানিয়ে দিন, তো আমি এরকম টাকা চাইছি, যেখান থেকে খুশি পারুন এই এআইটা বানিয়ে দিন। নয়তো আমি এখানে দাবি করছি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি যে এটা মিথ্যে প্রমাণ করে দিন, এবং প্রমাণ করে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করে দিন। না, যারা মানে অ্যালিগেশন দিচ্ছে তাদেরকে ওনাস টু প্রুভ, ওটা তাদের উপরে আছে। ভারতের আইন না তৌসিফ, মানে শুধু অ্যালিগেশন লাগালে ওটা সত্যি হয়ে যাবে, এটা কোনোদিন হয় না। এটা আমাদের সিস্টেম এরপরে ইমপ্যাক্ট, এটাই ভারতের আইন, এবং সেই আইনের কনটেক্সটেই আমি আমি প্রদীপ্তকে সমর্থন করে একটা কথা বলছি। সব থেকে সহজ উপায়, এখন আমরা নির্বাচন কমিশনের অধীনে আছি, নির্বাচন কমিশনকে আমরা দাবি করি পুরো বিষয়টা সিবিআই এর হাতে হস্তান্তর করা হোক। মাননীয় বিরোধী দলনেতাও বলেছেন সিবিআই এর হাতে হস্তান্তর হলেই দুধ কা দুধ পানি কা পানি এসে এত গুরুতর বিষয়। বিজেপি ঠিক যে সিবিআই সিবিআই জেনে ধরেছে, তারপরে কি হলো? তারপরে কি হলো? যে সিবিআই ব্যাপক কেলেঙ্কারি ইন্টারেস্টিং, দেখুন বেশ ইন্টারেস্টিং একটা কাহিনীতে টুইস্ট আছে। সেটা হচ্ছে সিবিআই সায়ন্তন চেয়েছেন, সিবিআই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়েছেন, আবার তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে ইডি কেন ডাকছে না, অর্থাৎ তারা ইডিতেও তাদের আপত্তি নেই। খুব ইন্টারেস্টিং। আমি এইখানে এবার একটু রাজনীতির কথায় আসি। সেটা হচ্ছে যে এই তার দল এবং তার রাজনীতিতে বিজেপির সুবিধে হয়ে যাচ্ছে, এইটা নিয়ে সেই দিনের অনুষ্ঠানে হুমায়ুন কবির নিজে ঠিক কী বলেছিলেন একবার দেখে নি, রাজনীতির কথা যখন উঠলই। দেখুন, আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। প্রদীপ্তর বক্তব্য হচ্ছে এই যে ফুটেজটা দেখলেন, এটা কিন্তু স্টিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে এবিপি আনন্দ এবং অন্য চ্যানেলের প্রতিনিধিরা তার কাছে গেছিলেন, সেই ব্যাকগ্রাউন্ডটা ও স্টিং এর সঙ্গে মিলে গেছে। শুধু তাই না, জলের বোতলটাও অত সুন্দর করা যায় দাদা, যে জলের বোতলটা দেখা যাচ্ছে। ঠিক, কিন্তু আমি প্রদীপ্তর সঙ্গে এখানে আমার ধারণা হতে পারে আমি তৌসিফ এরকম এআই আমার ভারতেই সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ, আমার ভারতেই এটা সম্ভব। খুব ইন্টারেস্টিং, হ্যাঁ খুব ইন্টারেস্টিং। আচ্ছা বেশ, কিন্তু আমি একটা, যারা ধরুন আমরা অডিও ভিজুয়াল টেকনোলজি নিয়ে ঘাঁটাঘাঁটি করি, আজকাল এআই দিয়ে কি করা যায় এর কোনো সীমা পরিসীমা নেই। মানে আমি বলছি একাধিক উদাহরণ আপনারা জানেন, দুটো রাষ্ট্রের প্রধান নিয়ে একটা ভিডিও সামনে এসেছিল, সম্পূর্ণভাবে আমি বহুবার এই আলোচনায় বলেছি যে এটা কড়া আইন হওয়া উচিত, তার কারণ এটা এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান হ্যাপেন। কিন্তু আমি পাশাপাশি এটাও দেখাবো যে এই অনুষ্ঠানে ওই বাবরি মসজিদ একটা অজুহাত। আমি পরিষ্কার বলেছিলাম যে আপনার আসল লক্ষ্য কি, তৃণমূলকে ধাক্কা দেয়া? হুমায়ুন কবির কি বলেছিলেন এর উত্তরে, একেবারে রাজনৈতিক প্রশ্নের উত্তরে, সেটাও দেখাবো। বলুন, আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই। আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন, তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন। এটাই আমার টার্গেট, যে তৃণমূল এত অহংকার করছে, মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যাচার করছে, তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে, যারা অর্থ তুলে দিতে পারছে তাদেরকে নেতা বানাচ্ছে। আমার এখানে একজনকে নেতা করেছে, সে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল।
দেখুন, আমি ইম্প্যাক্ট পার্টে এবং এই আলোচনায় অন্য অতিথিদের কাছে যাওয়ার আগে দ্রুত একবার দেখাবো, এই যেহেতু একেবারে আমাদের কর্তব্য যে অভিযোগ শুধু নয়, অভিযোগের উত্তরে হুমায়ুন কি বলছে একেবারে পাশাপাশি দেখানো। এই ফুটেজ নিয়ে নিঃসন্দেহে ভোটের আগে, আবার বলছি সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক যেমন নারদা ভিডিও রিলিজের পর তৃণমূল বলেছিল যে সময়টা ভোটের মুখে রিলিজ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমিও মানছি যে এক্ষেত্রেও সেটা সমান গুরুত্বপূর্ণ। দুপক্ষের বক্তব্য একেবারে স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको नहीं मांगते हैं ना, मैं ही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। বিধানসভা ভোটের মুখে স্টিং অপারেশন বিস্ফোরণ। তৃণমূলের প্রকাশিত ভিডিওতে বাবরি মসজিদ থেকে শয়ে শয়ে কোটি টাকা। বিজেপি সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির। मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा, मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, जिसको भी आप निर्णय लेंगे मैं खुलना सपोर्ट देंगे। मैं ओपन बोला, जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर होगा मेरा कोई दिक्कत नहीं है, बातचीत करके रखा। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট। বিধানসভা ভোটের মাত্র 2 সপ্তাহ আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আতাতের স্টিং অপারেশন সামনে আনার দাবি করল তৃণমূল। शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा देती। শুভেন্দুর সাথে আমি কেন যোগাযোগ করছি? এই শুভেন্দু মুসলিম এমএলএদেরকে বিধানসভার ভিতর থেকে চাংদোলা করে বারে ফেলবো বলেছিল। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। डायरेक्टर जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का चीफ मिनिस्टर मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग, मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। তো মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার। আমি কি এমন শক্তিশালী ব্যক্তি যে আমাকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব টাকার অফার দিবে? এসব মাথা খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, ববি হাকিমের, কুণাল ঘোষের। গত বছরের 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে সাড়ম্বরে বাবরি মসজিদের শিলান্যাস হয়, আর সেই হুমায়ুন কবিরই এখন বিস্ফোরক। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको प्रो पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के ये दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। আর কোনো দিশা না পেয়ে মমতা ব্যানার্জি, আমি কি এমন লোক যে আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেবে? সব মিলিয়ে ভোটের মুখে রাজনীতিতে বিস্ফোরণ। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সময় নাকি আর ফিরে আসে না, ঠিকই, কিন্তু বহু ঘটনা ইতিহাসের পুনরাবৃত্তির মতো ফিরে আসে। ঠিক যেমন ভোটের আগে রাজ্য রাজনীতিতে স্টিং অপারেশনের ফিরে আসা। দেখুন, 2016 সালের 14ই মার্চ বিজেপির রাজ্য অফিসে বিরাট স্ক্রিন লাগিয়ে নারদ স্টিং অপারেশনের ফুটেজ দেখানো হয়েছিল, জানিয়ে বিধানসভা ভোটের মুখে রীতিমতো ঝড় উঠেছিল। আর আজ সেই ঘটনার প্রায় 1 দশক পর আরও আরেকটা বিধানসভা নির্বাচনের ঠিক মুখে আরও একটা স্টিং ভিডিও রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে, যেখানে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের গোপন আতাতের দাবি করা হয়েছে, 1000 কোটি টাকা চাওয়ার কথা শোনা যাচ্ছে এবং বিজেপির একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলতে শোনা যাচ্ছে, পিএমওর কথা উঠে আসছে। তবে বিজেপি পার্টি অফিসের বদলে এবার ভিডিওটা প্রকাশিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে।
আমার পরের বক্তা সমীর রাইচের কাছে আমার একটাই প্রশ্ন, 2016 সালে স্টিং ফুটেজ দেখে ভোটে তার বিরাট প্রভাব পড়বে অনেকে ভেবেছিলেন, কিন্তু একেবারেই ভোটের ফল বেরোলে দেখা গেল তা হয়নি। 26-এর ভোটে এই স্টিং ফুটেজের কোনো প্রভাব পড়তে পারে? সুমন, তোমার কথার উত্তর দেওয়ার আগে আমার একটু 1-1.5 মিনিট একটু কিছু বলার আছে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি গান করতে পারেন মঞ্চে, আমারও একটু অধিকার আছে, আমি একটা লাইন বলি, ফান্দে পড়িয়া ভগায় কান্দে রে। এখন যেটা আমরা দেখছি যে শাসক দল পাগল হয়ে গেছে, পুরো ফান্দে পড়ে কাঁদছে। তার কারণ ক্রমাগত এনারা আত্মঘাতী ডিসিশন নিয়ে এসছেন, ক্রমাগত। এটা বহুদিন বহু অনুষ্ঠান আমি বলেছি। এবং তুমি একটা জিনিস ভাবো, আজকে দীর্ঘ বছর আমাদের রাজ্য নিয়ে আমরা বলতে পারি, সেটা সিপিএম আমল হতে পারে, সেটা তৃণমূল আমল হতে পারে, এই মুসলিমদেরকে তাদের মধ্যে যে শিক্ষার সত্যিকারের আলোটা ঢোকানোর যে চেষ্টাটা, সেটা করাই হয়নি। ক্রমাগত তাদেরকে ভোটের বোড়ে বানানো হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে, ভাই তোমার একটা ভোট, নাহলে তুমি। এবং সবচেয়ে মজা দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বললেন যে প্রধানমন্ত্রী ভয় দেখাচ্ছেন। আর সবচেয়ে বড় ভয় তো উনি দেখান, উনি উভয় সম্প্রদায়কেই দেখান। মুসলিমদের ভয় দেখান বিজেপি আসছে, হিন্দুদের ভয় দেখান একটা সম্প্রদায় আছে, 1 মিনিট লাগবে তারা যদি সংগঠিত হয়। হোয়াট ননসেন্স দিস ইজ গোয়িং অন ইন আওয়ার স্টেট। প্রতিটা ক্ষেত্রে তুমি ভাবো তো যে যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি দারুণ মানুষ। ওই অঞ্চলের যারা এই টেলিভিশনটা দেখছেন, আপনারা নিজেরা বিবেচনা করবেন যে কীরকম মানুষ। তাকে নাকি অন্যায়ভাবে জেলে এত দিন রেখে দিয়েছে। তাহলে কালকে বলে পার্থ চ্যাটার্জিও তাই, এতে একই কথা হবে। এবং মুখ্যমন্ত্রী বলছেন এবার বিজেপিকে করো শূন্য, তৃণমূলকে করো পূর্ণ। কথাটা পূর্ণ। তা আমি বলছি যে এই দলটার পূর্ণ হোক হে ভগবান, এই দলটা পূর্ণ হোক। কারণ এরা এতটাই কারাপশানের মধ্যে জড়িয়ে গেছে যে এদের পূর্ণ হওয়ার, আমি জানি না হবে কি না, হবে যেদিন ক্ষমতায় থাকবে না, অনেকেই বিশুদ্ধ হয়ে যাবে। কারণ এখানকার যারা করাপশান করছেন তারা প্রত্যেকে জানেন, যারা টেলিভিশন দেখছেন প্রত্যেকে জানেন, প্রত্যেকে তার পাড়ায় পাড়ায় দেখুন। আমি বলছি না যে একেবারে 100% সবাই খারাপ, নিশ্চয়ই 2-1% সেটাকে খুঁজতে হবে, সুচ খোঁজার মতো, যে সেইটাকে ছাড়া এতটা কারাপ্টেড একটা সরকার চলতে পারে। আর সেটা আমরা মেনে নিচ্ছি, আমরা বাঙালিরা আমরা বলছি যে জাতিটার এরকম একটা সম্মান ছিল গোটা ভারতবর্ষে, আজকে সেই বাঙালির প্রতিটা কথা মুখ্যমন্ত্রী মঞ্চে যা যা বলেন সেটা বা যা যা করেন, যে নৃত্য তিনি করেন, সেটা কখনোই কাম্য নয়। আবারও বলছি, তুমি বললে যে স্টিং অপারেশন, আমি বলছি দেখো সুমন, স্টিং অপারেশন তখনই বলা যায় যখন তার পেছনে কোনো সত্য থাকে। তো আমরা কেউ জানি না এটা এআই দিয়ে করা না। যদি করা না হয়, যদি সত্যি এটা কেউ রেকর্ড করে থাকেন, তাহলে ডেফিনেটলি স্টিং অপারেশন। আদারওয়াইজ উই শুড নট সে যে এটা একটা স্টিং অপারেশন। কেন এই পথটা দেখিয়েছিলেন তৃণমূলই। সন্দেশখালীর ঘটনা আমরা ভুলে যাইনি। সন্দেশখালীর মানুষকে দিয়ে বলিয়েছেন যে ওদেরকে দিয়ে জোর করে করানো হয়েছে, ওদেরকে টাকা দিয়ে করানো হয়েছে। আমরা ভুলে যাইনি যে এই সরকারের আমলে এই আইপ্যাক সোকল্ড, তারা এত ক্রিয়েটিভ লোক। এবং আমি শুনছিলাম আমার এক ভাই তৃণমূলে খুবই ভালো ছেলে প্রদীপ্ত বলছিল, চশমাকে এরকম করা যায়, সব করা যায় এআই দিয়ে, সব করা যায়। এবং এটা করা যায় দেখে এটা নয়। এবং আমিও বলছি, আমারও অ্যাডভার্টাইজিংয়ে 40 বছরের এক্সপিরিয়েন্স, আমি ফটোগ্রাফির কিছুটা বুঝি। এবং আমাদের সাবজেক্টই ছিল ওটা, আমরা কমার্শিয়াল ফটোগ্রাফি করতাম, কি কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিলে কি দাঁড়ায় এবং তার ব্যাকগ্রাউন্ড লাইটটা কি থাকে, এআই দিয়ে তুললে তার লাইটটা কি থাকে, এটা আমরা কিছুটা হলেও আমাদের আন্দাজ আছে। আমি বলছি না এআই নয়, এআই আমি বলছি না, কিন্তু আমি বলছি প্রদীপ্তর কথা তুমি বললে, খোদ মুখ্যমন্ত্রী একাধিক এই নির্বাচনেও একাধিক জনসভা থেকে বলেছে এআই দিয়ে নিখুঁত ভিডিও করা যায়, আপনারা দেখে ভুল বুঝবেন না। এটা তো ফ্যাক্ট। মানে মুখ্যমন্ত্রী তো আর বুঝতে পারেননি যে আইপ্যাকের সাথে তো রেগুলার কমিউনিকেশন করা তো সম্ভব নয়।
সম্ভব নয়, কারণ উনি একরকম ভাবছেন, আইপ্যাক একরকম ভাবছে, অভিষেক আমাদের যুবরাজ মাথায় তুলে বলছে। আবার সমিতদা উল্টোটাও বলো, সেটা হচ্ছে এই এআই এর ঘাড়ে চাপিয়ে জেনুইন ফুটেজও বেরিয়ে যায়। হ্যাঁ, আমি বলছি দুটোই, এই কয়েনের তো দুটো দিকই আছে। আমার কথা হলো এটা আমি ধরে নিচ্ছি তদন্ত হোক একদম, এবং দ্রুত। এই হুমায়ুন বাবু এটা করেছেন, খুব ভালো কথা। যখন নারদা কাণ্ড হয়, কেন সেই সমস্ত লোককে পরবর্তীকালে মন্ত্রী করা হয়, কেন তাদেরকে এই রাজ্য সরকার অ্যারেস্ট করেনি, সেই উত্তরটা আগে দিক। সেই উত্তর এবং তারপরেরটা বলো যে দিনের পর দিন, আমি দর্শকদের মনে করিয়ে দেব, এই নারদা কাণ্ড জানিয়ে রাজনীতির ঝড় উঠেছিল, ইলেকশনে ক্যাম্পেইন ইস্যু হলো, তারপর কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে আজকে শুভেন্দু অধিকারী যেখানে পাঠানোর কথা বলছেন, অধিকাংশ স্যাম্পেলের তারপরে হয় ইনকমপ্লিট এলো, নয় উত্তর এলো না, এবং আমরা কেউ জানি না এই স্টুডিওতে এবং যারা দেখছেন যে নারদা স্টিং অপারেশনটা আসলে কি, কোন ফুটেজ জেনুইন এবং কোন ফুটেজ নকল, কোনোদিন মানুষের সামনে আসেনি। এটাও এক ধরনের প্রতারণা। আমি সেটাই বলছি, সব আমি ধরে নিচ্ছি 2016 থেকে এটা 2026 আমরা বসে আছি, আমি ধরে নিচ্ছি। তাহলে যদি নারদাটা সত্যি হয়, তাহলে শুভেন্দু অধিকারী কি করে বাইরে আছে? কেন ধরছেন না? কেন অত বছর ধরেননি? এখানে পাবলিককে ভুল বোঝাচ্ছেন, এবং আপনারা, আমি বলছি শাসক দলকে একদম পরিষ্কার বলছি যে আপনারা হিন্দু মুসলমান করে করে তাদের মধ্যে দুপক্ষের মধ্যে একটা অসন্তোষ এনে দিচ্ছেন। এটা আমাদের রাজ্যের জন্য মারাত্মক খারাপ। প্রদীপ দাদা গান করলো না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, দাদার পুরো কথাটা শুনে আমার মনে পড়লো কিছু কুমার শানুর সেই বিখ্যাত গান। হ্যাঁ স্যার, মনে পড়লো তো, তোমাকে ছুঁয়ে থাকি পরশ বিনা, অনুভবে আমি জানি তুমি জানো না। এই 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 অদ্ভুত গানটা আমার মনে পড়ে গেল এখানে। কেন বলুন তো? ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী। এনআরসির নোটিশটা ভয় দেখাচ্ছেন তো, অবশ্যই বলে দিই, এনআরসির নোটিশটা সেই উত্তরবঙ্গের মানুষদের জুলাই মাসে আসেনি দাদা, সিএএ ক্যাম্প বিজেপি করেনি দাদা, বিহারের মুখ্যমন্ত্রী এখানে উপমুখ্যমন্ত্রী এখানে এসে বলেননি যে 22 লাখ নাম বাদ দিয়েছি, তাদের আমরা রেশন বন্ধ করে দিয়েছি। তাহলে ভয়টা কে দেখাচ্ছে দাদা? আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যেটা আমাদের সমীর বাবু বলছেন, ওই এআই কি আইন, আমি টেকনিক্যাল পয়েন্টে যাচ্ছি না। হুমায়ুন কবিরের একটা স্টেটমেন্ট দেখলাম, পিএমওর সঙ্গে কথা হয়েছে। পিএমওটা কি? পিএমও তো একবারের সঙ্গে কিছু কথা হতে পারেনি। কোনো অফিসার থাকবেন, কোনো ব্যক্তি থাকবেন, কোনো রেফারেন্স থাকবেন। কাজেই তৃণমূল কংগ্রেসের এখন হয়ে গেছে একেবারে তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হয়ে গেছে যে ওনার ওইটাই জায়গা না। তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমস্যা হচ্ছে এরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ভিডিওটা বানায় সেটাকেও ফাঁক রেখে দেয়, সেটাকেও ফাঁক রেখে দেয়। প্রদীপ্ত, তুমি একটা কথা পাবলিকের সামনে বলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি বলেননি যে একটা সম্প্রদায় আছে, আজকের ইস্যুটা কি দাদা? তুমি বারবার ইতিহাস চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে যাবে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের অধিকারের লড়াই লড়ছে, তখন তোমার কোনো মাথায় লাগবে না। সবথেকে বড় শাসন করছে এই মোদী সরকার, তখন তোমার ভোট এসে গেছে বলে শব্দ দূষণের ডেসিবেল লিমিট তো আমরা ক্রস করতে পারি না। ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদন আবার বলছি, মানুষের জানার পূর্ণ অধিকার আছে যে 1 দশক আগে, 10 বছর আগে কি হয়েছিল, নারদা স্টিং অপারেশনের ফুটেজ জেনুইন না নকল, আমরা এখনো জানি না। যেহেতু এতবার কথা হচ্ছে, আমি পরের প্রতিবেদনে একবার দেখব। पूरा होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। বিধানসভা ভোটের আগে স্টিং ফুটেজ প্রকাশ, সাংবাদিক বৈঠক করে সেই ফুটেজ দেখানো, 1000 কোটি টাকার কথা, বাবরি মসজিদের কথা। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत। तो इसको बेवकूफ बनाना बहुत आसान है, ये उसी सबको बोल रहे हैं। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है।
2026 সালের বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিতর্কের ঘূর্ণিঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত হুমায়ুন কবিরের এই স্টিং ভিডিও, যা মনে করিয়ে দিয়েছে এক দশক আগের, মানে সেই 2016 সালের কথা। তখনও এরকমই বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিল একটা স্টিং ভিডিও, নারদ স্টিং। বৃহস্পতিবার তৃণমূলের প্রকাশিত ভিডিওতে হুমায়ুন কবিরকে শয়ে শয়ে কোটি টাকা দাবি করতে শোনা গেছে। तो मैं ही आपको यही बोलते हैं जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। আর 2016 সালে নারদ স্টিং ভিডিওতে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দেখা গেছিল টাকা নিতে। বৃহস্পতিবার তৃণমূল যেমন সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরের স্টিং ভিডিও দেখিয়েছে, 2016 সালের 14 মার্চ সেভাবেই পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে নারদ স্টিং ফুটেজ দেখিয়েছিল বিজেপি, যার জেরে বিধানসভা ভোটের আগে হুলস্থুল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। এক দশক পর আরেকটা বিধানসভা ভোটের আগে সেই স্মৃতি ফিরল এই স্টিং অপারেশনের হাত ধরে। 2016 এবং 2026 10 বছরের ব্যবধানে দুটি স্টিং অপারেশন। 2016 যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে নারদা সংক্রান্ত, এবং আমরা দেখেছিলাম অনেকের কাছেই টাকা পৌঁছে যাওয়ার ভিডিও। এবারের যেটি সেটি হচ্ছে হুমায়ুন বাবুর কাছে একটি টাকা সংক্রান্ত আলোচনা, যে স্টিং অপারেশন 2016-র মতোই খুব একটা কাজে না দেয় এরকম ঘটনা ঘটছে, নাকি এবার সত্যিকারের সেই স্টিং অপারেশন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে, এই বিষয়টি দেখার। তৃণমূলের দেখানো স্টিং ভিডিও নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হুমায়ুন কবিরও নারদ স্টিং এর প্রসঙ্গ টেনে এনেছেন। স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছে, তার কি হলো? করেছে যদি ওদের সাহস থাকে, শক্তি থাকে, তাহলে প্রমাণ দিক। ইট ইজ ভেরি ব্যাড। বিজেপি কে সাহায্য 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। নারদকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে। 2017 সালে নারদকাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তারপর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নামে ইডিও। 2021-এর 1 সেপ্টেম্বর আদালতে নারদকাণ্ডের চার্জশিট জমা দেয় ইডি। তাতে নাম ছিল ফেরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জার। তবে এফআইআর এর পর এক দশক পেরোতে চললেও নারদ মামলায় এখনও চার্জ গঠন হয়নি, এখনও বিচার প্রক্রিয়া চলছে। আরও একটা বিধানসভা ভোট, আরেক স্টিং ফুটেজের হাত ধরে ফিরল সেই নারদ অধ্যায়ের স্মৃতি। এবিপি আনন্দ। দেখুন, ভোট এলেই কত বিচিত্র জিনিস দেখা যায়। হঠাৎ মনে হচ্ছে কেন্দ্রীয় সংস্থার ওপর যেন সব পক্ষের ভরসা একেবারে উতলে উঠছে। এই হুমায়ুনের স্টিং কাণ্ডে ইডি তদন্ত দাবি করছে তৃণমূল কংগ্রেস। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সিবিআই তদন্ত হোক আর সিএফএস এর ল্যাবে গিয়ে ফুটেজটাকে পরীক্ষা করা হোক। আচ্ছা, তৃণমূল কংগ্রেস ইডির তদন্ত চাইছে যে হুমায়ুন কবিরকে ইডি যেন ডাকে, খুব ভালো কথা। কিন্তু রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু আর রথীন ঘোষকে যখন ইডি বারবার ডাকছে, তারা কিন্তু যাচ্ছেন না। আবার ভোট এসেছে বলেই ইডি এই দুই মন্ত্রীকে ডাকছেন কিনা সে প্রশ্নও থাকছে, কারণ এতদিন কি তারা ঘুমিয়েছিলেন? ঠিক যখন 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ বাকি, তখনই ডাক আর নোটিশগুলো এত দ্রুত তাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। সত্যি বিশ্বনাথ দা, ভোট এলে কত কিছু দেখা যায়, তাই না? বলুন। না, ঠিকই, একেবারে এটা এমন নয় যে 10 বছর পরে স্টিং অপারেশন হলো। এই তো 2024 সালের লোকসভা নির্বাচন, সেই সময়ে স্টিং অপারেশন হলো, সারাদিন ধরে 7 দিন ধরে চলল, যে বিজেপির লোকজন এই সমস্ত সন্দেশখালির ঘটনার জন্য দায়ী, তারাই এগুলো উস্কে দিয়ে করেছে। আবার জবারানী বলে একজন মহিলা এখন বললেন যে আমাদেরকে বলা হয়েছে যেভাবে বলতে, আমরা সেইভাবেই বলেছি। পরে আর সত্য মিথ্যা কেউ যাচাই আমরা করিনি, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা ঘটেছিল এমন একটা নতুন করে মিডিয়া তৈরি হলো, সেই মিডিয়াতে আপলোড করেছিল। সেদিনও কিন্তু তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে কিন্তু আপলোড করেনি, করতে হয়েছিল একটা নতুন একটা মানে মিডিয়া খুলে সেটাকে তুলে ধরতে হয়েছিল। আজকে যেরকম করে করা হয়েছে, যে সুমনদা পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে এই মানে সন্দেশখালির ভিডিও তৃণমূল কংগ্রেস যেমন প্রমাণ করতে পারেনি, ঠিক একই সময় ওই সময় সন্দেশখালির মহিলাদের নির্যাতনের ইস্যু তৃণমূল কংগ্রেসের নেতারা নির্যাতিত করছে,
সেই ইস্যুটা যখন সারা রাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সময় রাজ্যপালকে অ্যাটাক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল মানে মহিলা ঘটিত একটা ইস্যু সামনে এনে যেভাবে রাজ্যপালের উপরে ব্লেম করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বাবা রাজ্যপালের কাছে কোনোদিন যাব না, ওখানে ভয় আছে। তারপরে দেখলাম আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তাকে কেন এই রাজ্য থেকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে তিনি সওয়াল করলেন। শুধু তাই নয়, মানে লাল কার্পেট পেতে পাতা হলো এবং তিনি রাজ্যপালের কাছে গেলেন এবং একের পর এক সমীকরণ সেখানে দেখলাম। ফলে আমি কিন্তু পরিষ্কার করে বলছি 24 সালেও তৃণমূল কংগ্রেস একেবারে তার ন্যারেটিভ তৈরি করবার জন্য সেই ভিডিওটা তৈরি করেছিল, তার সাথে মহিলারা যে নির্যাতিত হয়েছিল সেই অভিমুখটাকে ঘোরানোর জন্য ওইটা করানো হয়েছিল। আবার একটা প্রফেশনাল সংস্থা দিয়ে তারা যেহেতু সারা বছর রাজনীতি করে, আবার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিওটা ফেক, এই ভিডিওটা মিথ্যে ভিডিও, এই ভিডিওটা তৃণমূল কংগ্রেস করেছে কেবলমাত্র তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। কেন আমি বলছি, গত বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতন জেলায় মুসলিম ভোটটা বিভাজিত হতে পারে। বিভিন্ন যে ক্ষেত্র সমীক্ষাগুলো হচ্ছিল তাতেও কিছুটা ধরা পড়ছিল। ফলে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট ব্যাংক, হিন্দু ভোটের পোলারাইজেশন ইতিমধ্যেই ঘটে গেছে। ফলে মুসলিম ভোটটা যদি স্প্লিট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সবাই বলছিলেন যে মুসলিম ভোট স্প্লিট যাতে না হয়, ফলে মুসলিম ভোটটা যাতে তৃণমূলের পক্ষে থাকে। যেমন উনি অভিযোগ করছেন হুমায়ুন কবির স্প্লিট করছে, আমি অভিযোগ করছি বা অভিযোগ আসছে অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে তার মুসলিম ভোটটায় রাখার জন্য এই ভিডিওটা করেছেন, যে কোনো মূল্যে, যাতে এই ভিডিওটা করাটার উদ্দেশ্যই হলো যে এই মুসলমানদের কাছে এই বার্তা দেওয়া যে দেখো এর সাথে বিজেপির সম্পর্ক আছে। আজকে এই বার্তাটা দেওয়ার জন্যই কেবলমাত্র ভিডিওটা বাজারে ছাড়া হয়েছে। কিছুদিন আমরা আলোচনা করব, মানুষের বাড়িতে পৌঁছে যাবে, নির্বাচন শেষ হয়ে যাবে, যদি জয়ী হয়ে গেল তাহলে সবাই ভুলে গেল। ফলে এই জিনিসটা দিনের পর দিন এই প্রফেশনাল সংস্থাগুলো আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মাত্রাগত অনেকটা বেড়েছে এবং এর সাথে ন্যায় বিচারের কোনো সম্পর্ক নেই, এর সাথে তদন্তের কোনো সম্পর্ক নেই। আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি তৈরি করতে চান বা রাজনৈতিক দলগুলো যদি একের পর এক রাজনীতির অভিমুখ তৈরি করতে চায়, তাহলে কোন তদন্তকারী সংস্থার ক্ষমতা আছে সেগুলোকে অনুসন্ধান করে শাস্তির ব্যবস্থা করবার জন্য? আমি বলবো শুধু অধীর চৌধুরী, মৌসুম বেনিজুর নূর আর নৌসাদ সিদ্দিকী আপনারা কিন্তু সাবধান হন, কারণ আপনাদের সাথে মুসলমান ভোট আছে। আপনাদের বিরুদ্ধেও যে স্টিং অপারেশন হবে না মুসলমান ভোটটাকে সরিয়ে দেওয়ার জন্য, আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। ফলে অধীর চৌধুরী, মৌসুম বেনিজুর নূর, নৌসাদ সিদ্দিকী আপনারাও সাবধান হন, কারণ নৌসাদের জনসভাগুলোতে যেভাবে উপচে পড়া মুসলিমরা জড়ো হচ্ছে, ভোট দিবে কিনা সেটা আলাদা কথা, তাতে তাদের বিরুদ্ধেও একটা স্টিং অপারেশন কিন্তু হতে পারে। আমি তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে এদিকে বলছেন যে এটা এআই ভিডিও, এটা সম্পূর্ণ ফেক, আবার সাবধান হতেও বলছেন, দুটো তো একসঙ্গে হয় না বিশ্বনাথ দা। না এটা সাবধানের না। প্রথম কথা, আপনি এত দায়িত্ব নেবেন না, এত দায়িত্ব নেবেন না, ওটা তদন্তকারী সংস্থার হাতে ছাড়ুন। আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ নন। আমি বলছি এটা তদন্তের উপর ছাড়ুন। অভিমুখটা আপনি একটু বলতে দিন। না, অভিমুখ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে খাটবে সেখানে আমি ইউজ করব, আর যেখানে আমার ক্যামেরা খাটবে আমি সেখানে ক্যামেরা। কিন্তু আমি বলছি যদি আর্টিফিশিয়াল, আমি এবং আপনি একটা জায়গায় একমত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সব করা যায়, তাহলে আর আপনি সাবধান থাকলেন, অধীর চৌধুরী সাবধান থাকলেন, নওশাদ সিদ্দিকী সাবধান, কি যায় আসে? ক্যামেরার সুযোগ আমি প্রাইমারি তার মানে আপনিও কোথায় ভাবছেন যে অসাবধানতা বোধস এই ধরনের ফুটেজ উঠতে পারে? দুটো তো একসঙ্গে হয় না, ইয়েস অর নো? দুটো একসাথে না, কিছুতেই হয় না, এটা যুক্তিতে আসবে না। আমি ক্যামেরা দিয়ে যদি আপনাকে বধ করতে পারি, হয়ে গেল। সেটা তো আপনি তো উদ্দেশ্য বলছেন। তৃণমূল কেন প্রেস কনফারেন্স করেছে এটা নিয়ে প্রদীপ্তও আপনার সঙ্গে দ্বিমত হবে না, যে রাজনৈতিক শত্রু এবং মুসলিম ভোট ভাগ করার একটা সম্ভাবনা আছে, সুতরাং তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য সাধন হয়েছে, তারা প্রেস কনফারেন্স করেছে। কিন্তু তাতে তো অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, মৌসুম বেনিজুর নূর সাবধানে থেকে কিছু করতে পারবেন না। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল যে শেষ পর্যন্ত মহিলা ভোটটাকে ধরে রাখতে পেরেছিল এবং বাড়িয়েছিল কিছুটা, সেটা কিন্তু ওই স্টিং অপারেশনের প্রভাব।
হ্যাঁ। অর্থাৎ স্টিং অপারেশনে যে তৃণমূলের নেতারা যেভাবে মানে কোনো নারী আপনার নির্যাতন সঙ্গে এখানে করেছিল আমার দ্বিমত সেই নেই। নারী নির্যাতন কিন্তু আমি বলছি গভর্নরের কেস, হ্যাঁ, গভর্নরের কেসটা হায়দ্রাবাদ ল্যাবের ওপর আমরা কিছুটা ছেড়ে দিই। আচ্ছা গভর্নর, আপনিও বিশেষজ্ঞ না, নন, শোনেন আমিও না, নই। আমি হ্যাঁ। যে গভর্নরের যে কেসটা হ্যাঁ। সেটা জানি আমরা ভুলে না যাই। সেই গভর্নর হঠাৎ করে ভালো হয়ে গেল, যার ঠিক, যাকে ঠিক, দেখতে হয়। এ তো বহুবার এবং- আমরা অনুষ্ঠানে আচ্ছা, করেছি, শুনুন, তাতে আপনার অসুবিধা এখন নেই। মনে হচ্ছে না যে না। তৃণমূলের মানে এত যদি জেনুইন ভিডিও হয়, তৃণমূলের ওয়েবসাইটে কেন এটা দাদা তোলা আমি হয় না? জেনুইনও বলছি না, আমি ফলসও আচ্ছা, শুনুন, বলছি না, আমি আপনার এখন আমি মনে বলছি হচ্ছে না, দুটো কথা। অভিষেক বা মমতা এক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে website-এ কেন দেখুন হচ্ছে না? বিশ্বনাথ দা, লেটস এগ্রি। এক হচ্ছে যে সাবধানে এআই দিয়ে যদি করা হয় তাহলে সাবধানে থেকে আমি আপনি কোনো কিছু পাল্টাতে পারবো হয়, না, আমি মেনে নিচ্ছি। একদম। কিন্তু আমার দুই প্রথম দুই মানে হচ্ছে আমি ওদিক যে চৌধুরীদের আপনি সাবধান করছি। আপনি কোন ল্যাবে টেস্ট করে বলে দিলেন যে এটা ফেক শুনুন না, অথবা ঠিক, আমরা কেউ জানি না। লেটস বি অনেস্ট। অদিত চৌধুরীদের সাবধান করছি হ্যাঁ। যে ওদের সাথে তো মুসলমান ভোট আছে, হ্যাঁ। ফলে আমি ভয় পাচ্ছি যে ক্যামেরা যদি আপনি বরঞ্চ অন্যভাবে সাবধান করতে পারেন যদি সাবধান করতে চান, যে দেখবেন ফলস কেস না হয়, যেটা এর রাজ্যে কমন। আরেকটা সাবধান করছি, শুনুন না, ফুটেজের দায়িত্ব এটা- কি এটা করে শুনেন, নেবেন? এটা হ্যাঁ। এটা মানে হুমায়ুন কবির বলছিলেন হ্যাঁ। যে অদিত চৌধুরীকে হারানোর জন্য হ্যাঁ। কিভাবে হিন্দু মুসলমানের বিভাজনটা করা হয়েছিল, ঠিক, ফলে- ঠিক। এবং এটা সেটা বাস্তবিকও দেখেছি। দাদা এটা তো ফলে আমি দিনের পর সবাই দিন- আমরা মানবো, আমাদের রাজ্যে ট্র্যাজেডি হচ্ছে ধর্মের নামে ভোট ভাগ করা, এবং যেখানে সেই সম্ভাবনা থাকে সেই জুজুকে যেন তেন প্রকারেণ রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেয়া। এ তো ভারতবর্ষের রাজনীতি। স্যারের এই যে দায়িত্ব নেওয়া এআই নয়, এটা এই এআই, এটাই এআই। আমার না হঠাৎ তুমি করে- যেমন জেনুইনিটির দায়িত্ব নিচ্ছ, না, আমি তো দাবি করছি আমার বিরুদ্ধে কেস করা হোক, আমি বলছি ঠিকই আছে। তার মানে আমি তো রাজনীতি করি, আমি তো সবসময় মিথ্যে কথা বলি, এরকম তো রাজনৈতিক বিশ্লেষকরা বলেন আর কি, যে রাজনীতি করা মানে মিথ্যে কথা বলা, এটা তো দায়িত্ব নিয়ে এখানেও বলা হয়। আমি শুধু হঠাৎ করে আমার নরেন্দ্র মোদীর কথা মনে পড়ে গেল। রাজনীতি করা মানে জনসেবা করা, না, এটাও যদি আমি আগে ঠিক বলতে আছে পারেন মানছি, না, আমি দেখতেও সব মেনে পারি নিয়ে না। আমার হঠাৎ করে নরেন্দ্র মোদীর কথা আবার মনে পড়ে গেল। কেন বলো তো? আকাশে মেঘলা, এখন তো মেঘলা আকাশ, রাডার কাজ করছে না। আমি মনে করলাম এই সময় যদি আক্রমণ করে ওরা তো ধরতে পারবে না, এই এআই নয় বা নয়, এই দায়বদ্ধতার সঙ্গে আমার এই সায়েন্সটা মনে পড়ে গেল। মনে আমি পড়ার just কথা যখন দুটো বললে, কথা, দাদা, হ্যাঁ, দাদা, আমি please, তোমার please, কথাই হাত জোড় যাচ্ছি, করছি, দুটো। তোমার কথাই বলছি। সেটা হচ্ছে যে আমারও মনে পড়ে গেল নারদা স্টিং অপারেশনের পর ওইখানেই মমতা যাচ্ছিলাম। বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুৎসা করছে, গোল্লা পাবে, ভিডিওটা ভেজাল। আমি আর্কাইভে বসে দেখছি আমি এখন। এখানেও বলছি নারদ নিয়ে অর্থাৎ ভিডিও ভেজাল আমি হয়। দাদা দুটো লাইনে এটা শেষ মানো। করে দেবো। নারদ নিয়ে কথা হচ্ছে, তখন কিন্তু হ্যাঁ। স্যার এই দায়িত্বটা নেননি, তখন কিন্তু স্যার এটা সত্যতা নিয়ে প্রশ্ন তোলেননি। তার মানে নারদটাও ওটা হতে পারত। আরে আজ থেকে মমতা 10 বছর আগে বন্দ্যোপাধ্যায়ের এআই ছিল না। না, ঠিক আছে, আমি দু এআই নম্বর যে 10 বছর কথাটা, আগে ছিল না, না, প্রদীপ্ত সত্যতা, সময় জ্ঞান, সত্যতা। কোনো আমি নদী বোঝো। সময় জ্ঞান জানি শুনেই বলছি, সত্যতাটা আছে, ওটাও কোনোভাবে ভিডিও করা যেতে পারতো। আমার স্যার, স্যার, তোমরা আমার- জিতেছো। ও স্যার, আমাকে তোমরা শেষ তো করতে আজকে দিন। একটা আপনি পাঁচটা কোটি করে বলছেন যে দিয়েছো। মুসলমানদের ভিড় হচ্ছে। স্যার, তোমরা please শেষ করতে দিন। কোটি করে আপনি জিতেছো। তো ডেমোক্রেসির তোমাদের কথা বলেন। জয়ের মালা একটু দিচ্ছি। হাত জোড় করছি স্যার, আমি তো আপনার তোমাদের ছাত্র জয়ের সংঘ। মালা দিচ্ছি, আমি তো আপনার ছাত্র তোমরা সংঘ। জয়ী হয়ে একটু বলছি না, জয়ী ডেমোক্রেসির- হবে তোমরা। একটু আমি last time শেষ করতে দিন। অনুরোধ করবো, একটা লাইন, না, তোমার কাছেই যাবো। একটা লাইন। আমি ISF বলছি দেখছি, তো। সবার ভিড় মনে আছে দাদা? আচ্ছা, বলো, হ্যাঁ। এই প্রচণ্ড ভিড়, স্যার যে ভিড়ের কথা এখন বলছেন, তারপরে ISF, কংগ্রেস আর CPM, আমি কত তোমাকে আসন কংগ্রেস পেয়েছে? দিচ্ছি, তখন তো তুমি কোনো মিথ্যা AI না। হয়নি। তাহলে আমি স্যার আজকে তোমাকে যেভাবে সাধুবাদ সাবধান জানাচ্ছি, করছে, কংগ্রেস এই দিচ্ছি, সাবধানটা তো, মানে 2021 সালের সময় আমি দেখলাম ISF এর ভিড়ে। একটা কথা এখানে বলতে চাই, এই পুরো আলোচনাটায় কোনো তার আগে সায়ন্তনদা আমি শুধু বলে নিই, আজকে হচ্ছে 9ই এপ্রিল আর শিক্ষক দিবস হচ্ছে 5 সেপ্টেম্বর। তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের আগে ছাত্র আর শিক্ষকে এই তীব্র বাদানুবাদ থেকে মানে কয়েক মাস তো দেরি আছে, ওই দিন হোক বরঞ্চ। আমি 5 সেপ্টেম্বর হলে আমার ভালো লাগবে। ইন্ডিভিজুয়ালি ব্লেম করছি না, প্রদীপ্তকেও করছি না। একটা খুব আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের এই যে এআই জেনারেটেড বা জেনুইন যেটাই হোক ভিডিও, যেটা আপনার সব জায়গায় দেখাচ্ছে, আমরা সিবিআই তদন্তের দাবি করছি, এগুলো দেখে একটা খুব আশঙ্কা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে মুসলমান ভোট পাওয়ার জন্য সবাই কত লালায়িত, মানে শুধু মুসলমান ভোটটাকে আমরা একসঙ্গে অর্গানাইজ হতে পাবো, তার জন্য তৃণমূল কংগ্রেসের ভিডিও তৈরি করে দিল। আমার একটা দুঃখ কি খবর, বলবো? না, না, সায়ন্তন, তুমি একটা ভাবো 294 সেই মুসলমান ভোট তো অনেক support করছে। বিজেপি তো সেই দায়িত্বটাই নিচ্ছে। সমাজের আমরা যেখানে জিতবো তাদেরই তো দেবো, যারা জিতবেন তাদেরই তো দেবো। আমরা মুসলমান নেতা থাকলে জেতার মতো হলে দিতাম। এক তৃতীয়াংশ এটা তো মানুষ তাতে কোনো দোষের না, না দেওয়া কোনো দোষের না। সবগুলো হিন্দু না দেওয়াটা কোনো দোষের না। ছিল না, আমরা জিততো না, তাই তিনি যারা জিতবেন তাদেরই তো দেবো।
দেবের মতো লোক ছিল না, যারা জিতবেন তাদেরই তো দেবো। মাপুজা খাতুন এর আগে লড়েছেন, মাপুজা খাতুন এর আগে লড়েছেন, তোমাদের মাপুজা খাতুন বিজেপির হয়ে লড়েছেন। আচ্ছা, আপাতত আমি এইটুকু বলতে পারি যে কোথায় ছিলেন সায়ন্তন বসু, বলছিলেন যে সবাই মুসলমান ভোটের জন্য কি লালায়িত। দেখুন, সোজা কথা বলি যে এই ফুটেজ জাল না সত্যি আমি অন্তত জানি না, কিন্তু ট্র্যাজেডি এটাই যে স্বাধীনতার প্রায় ৮০ বছর পরও মুসলমান জনগোষ্ঠী সম্পর্কে বলা হয়, এমনকি ভাবা হয় একটা ভোট ব্যাংক হিসেবে। মুসলমানদের এই ফুটেজ, আবার বলছি ফুটেজ সত্যি না মিথ্যে জানি না, কিন্তু তাদের সরল বলা হচ্ছে, কোনো অসুবিধে নেই, কিন্তু তাদের এই ভাবনা দেয়া হচ্ছে কোট আনকোট বোকা বানানোটা সহজ। হাজার হাজার মুসলমান ইন্টেলেকচুয়াল নিজ গুণে নিজের মেধায় ভারতীয় ইতিহাসের অংশ হয়ে গেছেন, সেখানে একটা গোটা সম্প্রদায়কে অপমান করে কিছু রাজনীতিবিদ তারপরও ভোট আশা করে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার পরের বক্তা। দেখুন রবীন্দ্রনাথ দা, এই ফুটেজটা ঠিক হোক বা ভুল, এই পারসেপশনটাই আমার কাছে মারাত্মক বিপজ্জনক। যে পারসেপশনটা, ধরুন এআই হলেও সেই সংলাপ হয়েছে, আর সত্যি হলে তো কথাই নেই। এই যে বাক্যটা যে মুসলমানদের বোকা বানানো সহজ, এটা ভারতীয় গণতন্ত্রের একটা লজ্জাজনক বাক্য। আপনি কি মানবেন? দেখুন, প্রথমেই আমি শুরু করি, সায়ন্তন যে কথাটা বললো যে মুসলমান ভোট নিয়ে কি লালায়িত সবাই, অখণ্ড মুসলমান ভোট নাকি বিভাজিত মুসলমান ভোট, এই দুই ন্যারেটিভের মধ্যে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। এটা হয় স্বাভাবিক, 30% মুসলমান ভোট যেখানে আছে সেখানে এই রাজনীতি তো এটা নিয়ে সরগরম হবেই। এখন আমার প্রথমে এটা আমি ধরে নিচ্ছি যে ভিডিওটা, যে ক্লিপটা দেখানো হলো সেটা অরিজিনালও হতে পারে, সেটা এআই বানানো মানে ডিপ ফেকও হতে পারে, সেটা নিয়ে আমি সেই অপারেশনাল সাইডে যাচ্ছি না। তবে আমি ওই যে 4 ডিসেম্বর 2025 যেদিন আমজনতা উন্নয়ন পার্টি গঠন হওয়ার পরে এই স্টুডিওতেই হুমায়ুন কবির দূরভাষে একদম লাইভে ছিলেন, সাক্ষাৎ দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার দিয়েছেন, সেদিন আমিও ছিলাম। এবং আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি দল করলেন, এতে তো বিরাট পরিমাণ অর্থ সম্পদ দরকার, তো আপনাকে মদত কে দেবে, এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম। উনি খুব সুন্দরভাবে বলেছিলেন, উনি আমাকে সরাসরি না বলে বলেছেন, সুমনবাবু আপনার মাধ্যমে আমি রবীন্দ্রনাথবাবুকে জানাতে চাই আমার একটা ব্যবসা আছে এবং সেইখান থেকে আমি টাকা দেব। টাকা কোথার থেকে আসছে, কি করছে, কি এটা তদন্তকারী সংস্থার ব্যাপার। 1000 কোটি টাকা পেয়েছেন কিনা সেটা সিবিআই দেখতে পারে, ডিপফেক হয়েছে না অরিজিনাল হয়েছে, আমি সেসব দিকেই যাচ্ছি না। আমি শুধু এই জায়গাটায় যাবো, এই যে মুসলমানদের বোকা বলবার, আমার অনেক ছাত্রছাত্রী না মানে এপার বাংলা ওপার বাংলা, তারা পিএইচডি করে গেছে, তারা জানি মুসলমানরা কত চালাক কত বুদ্ধিমান এখনো আছে যারা করছে, তো তারা কতখানি চালাক এবং মুসলমান সম্প্রদায়ের উপরই করছে, সুতরাং তারা কতখানি ইন্টেলিজেন্ট আমার জানা আছে। সুতরাং এই ধারণা যদি অরিজিনাল হয় তাহলে হুমায়ুন কবির বলেছেন, আর যদি ডিপফেক হয় তাহলে তার মুখে বসিয়েছে তৃণমূল। অর্থাৎ এই যে ভাবনা, এইটা কিন্তু অদ্ভুত ধরনের একটা মারাত্মক চিন্তা। দেখুন এটা কেন এলো, আসছে এই কারণে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে নাগরিকদের কল্যাণের মাধ্যমে তাদেরকে সমর্থ করে তোলা, কল্যাণ প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে মুসলমানেরা কিন্তু ভোটারই থেকে গেছেন, তাদেরকে কেউ নাগরিক হিসেবে দেখেনি। যে যখন এসছে, মানে বাম জমানাতে সাচার কমিটি রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে বামেরা খুব বিপর্যস্ত অবস্থায় চলে গেছিলেন। তার কারণ সেখানে দেখানো হয়েছিল, আমার এখনো মানে আমি আজকেও দেখছিলাম যে সরকারি চাকরিতে 5%, মানে সারা ভারতই এটা ছিল 5% চাকরি, মানে পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু অন্যথা ছিল না। 14%, তখন দেখানো হয়েছিল 14% মুসলমান জনসংখ্যার হারে 5% সরকারি চাকরিতে আছে। আর অন্য দিক থেকে তারা দেখিয়েছিল যে খুব কম সংখ্যক মানুষ তারা বেসরকারি চাকরিতে আছে, সেটাও ওই সেলফ এমপ্লয়েড বা ইনফর্মাল সেক্টর, মানে এই রকম অবস্থা। আপনারা বলুন যারা এই টিভি প্রকল্প সঙ্গে সমান প্রোগ্রাম দেখছেন, যে এরপরে আপনারা কি মনে করেন দীর্ঘ এই যে 15 বছর চলে গেল, 2006 সাল থেকে তো 20 বছর চলে গেল, কিছু হয়েছে?
আমাদের দুর্ভাগ্য যে সাচার কমিটির মতো আর একটা কোনো রিপোর্ট বেরোয়নি, তাই আমরা জানি না মুসলমানরা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু আলটিমেটলি আপনি বলছেন ভোটের বোড়ে হিসেবে ভোটের বোড়ে, একদম ভোটের বোড়ে, তাদেরকে নাগরিক হিসেবে দেখানোই হয় না, এবং তারাও অদ্ভুতভাবে সুরক্ষার জন্য, মানে তাদেরকে জুজু দেখানো হয়, একটা বিজেপির জুজু দেখানো হচ্ছে, এবং মানে হতে পারে তাদের কাছে জুজু দেখালে তারা রিয়াক্ট করেন সেভাবে। তারা শিক্ষার কোনো হার দেওয়া হচ্ছে না, স্বাস্থ্যের কোনো হার দেওয়া হচ্ছে না, কোনো বিকাশ প্রকল্প নেই, শুধু ইমাম ভাতা আর ঈদের যে সমাবেশ, সেইখানে মঞ্চের উপর একটা মুসলমান বেশবাস পরিহিত হয়ে গেলেই কিন্তু মুসলমানদের উন্নতি হয় না। তারা যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে আমি দুটো কথা বলে চলে যাব, শেষ করব, যে নওশাদ সিদ্দিকী একটা কথা ভালো বলেছেন, এই যে যারা শিক্ষার আলোকপ্রাপ্তহীন লোকেরা, এরাই কিন্তু মারছে মুসলমান, মরছে মুসলমান অবস্থায় যায়। সুতরাং এই জায়গা থেকে মুসলমানরা যদি বেরিয়ে আসতে না পারে তাহলে কিন্তু তাদের সমূহ বিপদ। আজকে হুমায়ুন কবির অথবা হুমায়ুন কবিরের মুখে তৃণমূল বসালো, কিন্তু এরপরে আবার কোনো দল যে বসাবে না, এটা ভাবাটা স্যার যেহেতু পিএইচডি করান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঠিক ওই জায়গাটাই ধরি, নন নেট ফেলোশিপ ইউজিসি বন্ধ করেছে, আমার মুখ্যমন্ত্রী চালু রেখেছেন। স্যারের ছাত্রছাত্রী সেই নন নেট ফেলোশিপ নিয়ে চাকরি, মানে তাদের গবেষণা যেমন শেষ করেছে, তারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে চাকরি করছে। শুধু তাই নয় দাদা, তারা ঐক্যশ্রীর মাধ্যমে মুসলিমরা যেভাবে আজকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে, সেটাও কিন্তু কন্যাশ্রী সবার ক্ষেত্রে প্রযোজ্য। রহিমা বিবিরা আজকে বেলঘরিয়া স্কুলেও পড়াচ্ছে। শুধু ওনাকে স্মরণ করে দিন, ভুল কিছু বলেননি, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এডিশন করাতে চাই, তৃণমূলের আমলে মহান মহান সব মুসলমান নেতৃত্ব জন্মগ্রহণ করেছে। কারুর নাম শাহজাহান, কারুর নাম জাহাঙ্গীর, কারুর নাম শওকত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসকে কন্ট্রোলে 3-4 জন করে। আর পশ্চিমবঙ্গে যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা শ্রী ববি হাকিম, তাকে আজকে আপনারা টিভিতে দেখালেন যে বিষয়টা বলছে। আমি একটু বলি, একটু শোনো, তোমাদের সব অভিযোগগুলো তোমরা বিরোধী দল হিসাবে সামান্যতম মুসলিম সমাজের পাশে দাঁড়িয়েছো। অবশ্যই বিরোধী দল নেতা আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা আজকের অনুষ্ঠান নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলাম। কি সেগুলো? ক্ষমতায় এলে অনুপ্রবেশে মদতদাতাদের বিরুদ্ধে কমিশন গঠনের ঘোষণা প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুকে ব্যবহার করে ভোটে কি বিজেপির লাভ হবে? লাভ হবে মনে করছেন 61% মানুষ, 38% মানুষ মনে করছেন কোনো লাভ হবে না, বলতে চাননি 1%। ডিএ থেকে পে কমিশন, সরকারি কর্মচারীদের মন পাবে কে, বিজেপি না তৃণমূল? বিজেপি মন পাবে মনে করছেন 53% মানুষ, তৃণমূল মন পাবে মনে করছে 46% মানুষ, বলতে চাননি 1%। হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও ভোটের অঙ্কে কি প্রভাব ফেলবে? প্রভাব ফেলবে এটা আবার মনে করছেন 70%, ফেলবে না মনে করছেন 28%, বলতে চাননি 2%। হুমায়ুন কবির বলেছেন এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে তাকে অপদস্থ করার চেষ্টা। এই অভিযোগের সঙ্গে আপনি কি সহমত? সহমত হয়েছেন 20%, সহমত হননি 79%, বলতে চাননি 1%। দোষী সঞ্জয় রায় সহ অন্য যে কোনো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন করে কি শুরু হওয়া উচিত আরজিকর তদন্ত? 80% মানুষ মনে করছেন হ্যাঁ, নতুন করে শুরু হওয়া উচিত আরজিকর তদন্ত, ফাইল রিওপেন করা উচিত। 18% মানুষ তার সঙ্গে একমত নন, তা মানতে চাননি। 2% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। বন্দনা সিংহ রায় লিখছেন ভোটের আগে সব দলই অনেক প্রতিশ্রুতি দেয়, জিতে এলে প্রতিশ্রুতি বন্যার জলে ভেসে যায়। অনিরুদ্ধ বসু লিখছেন ভোটের আগে আশ্বাস, ভোটের পর শুধু ভোটারের দীর্ঘশ্বাস। চয়ন সরকার লিখছেন হুমায়ুন কবিরের মুখোশ খুলে গেল, এতে কোন দলের লাভ হবে এবার সেটাই দেখা। সন্দীপ বিশ্বাস লিখছেন সব দল নিজের স্বার্থে লড়ছে, মানুষের কথা কেউই ভাবে না। পঙ্কজ সরকার লিখছেন রাজনীতিতে এখন তথ্য আর বিভ্রান্তি একই সঙ্গে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।